আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দীর্ঘ ২২ বছর পর আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী থেকে শুরু করে নওগাঁ, বগুড়া সহ বেশ কয়েকটি স্থানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে নগরীর দরগাপাড়ায় হযরত শাহ মখদুমের মাজার জিয়ারত করবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠের জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। সেখানে তিনি এই ৩ জেলার ১৩ জন এমপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। এদিকে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা রাজশাহীর মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন। রাজশাহী সমাবেশ শেষে সড়ক পথে বগুড়া যাবার পথে তারেক রহমান বিকেলে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এখানে নওগাঁ ছাড়াও জয়পুরহাটের প্রার্থীরা অংশ নেবেন। সন্ধ্যায় তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। এ উপলক্ষে ইতোমধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, জনসভাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, সকালে আমরা যেমনটি বলছিলাম তারেক রহমান আজ রাজশাহীতে যাচ্ছেন। তিনি কখন নাগাদ পৌঁছাবেন, কখন বক্তব্য রাখবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আসলে কেমন দেখছেন? রাজশাহীর নগরের মাদ্রাসা মাঠ, সেখানে আসলে ইতিমধ্যে মানুষ এসে উপস্থিত হয়েছে। কারণ মানুষের এই আগমনের উপলক্ষ হচ্ছে নির্বাচনী জনসভা, অর্থাৎ ধানের শীষের পক্ষে এইখানে ভোট চাইতে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী অঞ্চলে যারা ধানের শীষের টিকিট পেয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, তাদের সমর্থকরা, কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে মাদ্রাসা ময়দানে উপস্থিত হয়েছেন এবং সেই বিপুল সংখ্যক মানুষ দুই প্রান্তেই কিন্তু নগরের বিভিন্ন সড়ক ধরে এই মাঠমুখী অবস্থান নিচ্ছেন। আমরা দেখেছি যে তারেক রহমানের আজকে এই আগমন উপলক্ষে নগরীতে একটা সাজ রব, কারণ দীর্ঘ প্রায় ২০ বছরেরও বেশি সময় পর তিনি এই রাজশাহীতে আসছেন। সিল্ক সিটি বা এটাকে শিক্ষানগরী এই রাজশাহীর, তাই প্রতিটি মানুষের মধ্যেই, নেতাকর্মীদের মধ্যে, বিশেষ করে জাতীয়তাবাদী এবং ধানের শীষের পক্ষের নেতাকর্মীদের মধ্যেই উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মঞ্চে বক্তৃতা হচ্ছে, স্থানীয় নেতারা বক্তৃতা করছেন। তারেক রহমানের সূচিটি একটু জানিয়ে রাখতে চাই। তারেক রহমান শাহ মখদুম বিমানবন্দরে নেমে আর হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন রাজশাহী নগরে, এবং তারপর তিনি এই মাদ্রাসা ময়দানের জনসভায় আসবেন। তো সেটি হতে হতে তার বিমানবন্দরে নামার কথা রয়েছে বেলা 12:15টায়, এবং মাজার জিয়ারত করে বেলা 2টায় এই মঞ্চে জনসভায় বক্তৃতা রাখার কথা রয়েছে। এবং এরপরে তারেক রহমান এইখানে বক্তৃতা শেষ করতে করতে হয়তো বা বেলা 3টা থেকে 4টা বেজে গেলে তারপর এইখান থেকে তিনি যাবেন নওগাঁয়। নওগাঁ থেকে তিনি আরও একটি জনসভা করে তিনি বগুড়ায়, তার যে নির্বাচনী এলাকা বগুড়া, সেই বগুড়ায় রাতে অবস্থান করবেন। বগুড়ায়ও আজকে একটি জনসভা তার রয়েছে, সেটি হয়তো সবশেষ জনসভা আজকের দিনে, এবং সেটি করতে করতে হয়তো অনেক রাত হয়ে যাবে। তো সব মিলিয়ে তারেক রহমান এখনও আসেননি, তিনি হয়তো ঢাকা থেকে রওনা করবেন কিছুক্ষণের মধ্যেই, আর তারপর এখানে আসলে মানুষের মধ্যে বক্তব্য রাখবেন এবং ধানের শীষের পক্ষে প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেবেন। দর্শক, আমরা রাজশাহী থেকে জানছিলাম বিএনপির জনসভার খবর। শেরপুরের ঘটনায় প্রমাণিত হয়েছে যে দেশের জনগণের ওপর একটি দলের আস্থা নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন। সকালে ঢাকা ১৫ নিজ নির্বাচনী এলাকা কাফরুল মিরপুর আসনে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষের সম্পদ ও ইজ্জত যাদের হাতে নিরাপদ নয়, আগামী ১২ই ফেব্রুয়ারি তাদের হাতে দেশের মালিকানা তুলে না দেওয়ার আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, দেশের মালিক নয়, সেবক হিসাবে কাজ করে যেতে চায় জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোট। ডাক্তার শফিকুর রহমান বলেন, কর্মসংস্থান বাড়াতে চায় তার দল। সরকারে গেলে বেকার সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি। পরে তিনি নির্বাচনী মাল্টিমিডিয়া বাসেরও উদ্বোধন করেন। জামায়াত আমির বলেন, নাগরিকদের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে জামায়াত ক্ষমতায় এলে। নির্বাচনী জনসভায় ঢাকার কয়েকটি আসনে জনসভায় ভাষণ দেবেন তিনি। এর মধ্যে ঢাকা ১২তে নিজ দলের প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তিনি। সরকার গঠন করতে পারি, তাহলে আমরা যেন দেশের মালিক না হয়ে আপনাদের সেবকে পরিণত হতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। আমরা যেন আপনাদের পাওনাটা, অধিকারটা, যেহেতু আমাদের সিম্বল হচ্ছে, প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, আমরা ওজন করে যেন যার যেটা পাওনা তার অধিকার যেন তার ঘরে পৌঁছে দিতে পারি। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী জনসভা করছে জামায়াত ইসলামী বাংলাদেশ। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের। সভাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, জনসভা এই মুহূর্তে কোন পর্যায়ে আছে? জামায়াত আমির কখন বক্তব্য রাখবেন, কি অবস্থা দেখছেন? জনসভা শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। এখন কথা বলছেন এই ঢাকা ১২ আসনের যে হেভিওয়েট প্রার্থী রয়েছে জামায়াতে ইসলামের, সেই সাইফুল আলম খান মিলন। তিনি কথা বলছেন, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন কারওয়ানবাজারবাসীদের যে এত বছর ধরে যে কারওয়ানবাজার কেন্দ্রিক যে চাঁদাবাজিগুলো হয়ে আসছিল সেগুলো বন্ধে তারা কাজ করবেন যদি তারা নির্বাচিত হতে পারেন। এছাড়া এই যে তারা মাদক সন্ত্রাস দমনে তাদের যে উদ্যোগ ছিল, তারা বলছিলেন যে এই দেশ হবে জনতার, যেখানে জনতাই হবে দেশের মূল মালিক। তো এই এখনও এমন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, তবে সেটি এখনও কিন্তু ঘটছে না। দেখা যাচ্ছে যে এই সংঘর্ষ বা এই যে হানাহানি বিদ্বেষ কিন্তু রয়েছে। তিনি আক্ষেপ করে বলছিলেন যে এটি বন্ধেই তারা এই যে এত বছরের তাদের সংগ্রাম সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন। তো ডাক্তার শফিকুর রহমান কিছুক্ষণ আগে স্টেজে এসেছেন, তিনি অল্প কিছুক্ষণ পরেই কথা বলবেন এই জনতার উদ্দেশ্যে। তবে ডাক্তার শফিকুর রহমানের এই আসা যাওয়ার মধ্যেও কিন্তু আমরা একটি লক্ষ্য করেছি যে এই যে মানুষের জনস্রোত, যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে তাদের উদ্যোগ ছিল সেটি বাস্তবায়ন করার লক্ষ্যেই তারা এই আজকের কারওয়ানবাজার কেন্দ্রিক তাদের আয়োজন। এখন কথা বলছেন এখানকার হেভিওয়েট প্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তার এই স্থানীয় বাসিন্দাদের যে তিনি কি পরিবর্তন করবেন ঢাকা এই ১২ আসনকে কেন্দ্র করে। তো এই প্রতিশ্রুতি নিয়েই তারা মূলত আগাচ্ছেন। সেই ১৭ বছর ধরে যে গ্লানি ছিল, ভোটের গ্লানি, মানুষ ভোট দিতে পারেনি, সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা, সেখানে এই যে আয়নাঘরের মতো যে বিভৎস কাণ্ডগুলো ছিল সেগুলো বন্ধে জামাত ইসলাম আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে, সেটি তারা বলছিলেন। এছাড়া এই আয়োজনকে কেন্দ্র করে পুরো কারওয়ানবাজার, পেট্রোবাংলা থেকে শুরু করে সেই পুরো একাংশ জুড়েই মানুষের জনস্রোত কিন্তু রয়েছে। সেখানে যে মঞ্চে বক্তব্য দিচ্ছেন তিনি এই আসনেরই প্রার্থী, এবং এছাড়াও যে দুজন প্রার্থী রয়েছে তাদের মধ্যে তিনি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন এখানকার স্থানীয় জনতার মাঝে। তারা বলছিলেন যে চাঁদামুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য জামায়াত ইসলামের যে উদ্যোগ সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কাজ করবেন। এছাড়া সারা দেশব্যাপী যে জামায়াত ইসলামের কর্মীরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষকে, সেটি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত ইসলাম একযোগে কাজ করবেন। তারা শপথ নিচ্ছেন যে আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজ বা কোনো সন্ত্রাস, কোনো হানাহানি থাকবে না। তো গতকালকেও দেখা গেছে যে একটি যে সহিংসতার ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা বলছেন যে এই সহিংসতা যেন বন্ধ করা হয়। নির্বাচনের বাকি মাত্র আর কয়েকদিন, যদি বলি যে 13 দিন বাকি, সেই 13 দিনের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সব দল যেন তাদের গুরুত্ব বিবেচনায় যেন সবার ভোট নিশ্চিত করে জনগণকে যেন এক কাতারে দাঁড় করতে পারে, এবং সেই জনগণ যেন ভোটের মাঠে এসে আনন্দ উৎসব করতে পারে, সেই লক্ষ্যেই জামায়াত ইসলামের আজকের এই সমাবেশ। এছাড়া সারা দেশ জুড়ে তাদের যে সমাবেশ ছিল সেখানে উঠে এসেছে যে তারা ভোটের মাঠে জনগণের যে হাসি সেটি তারা দেখতে চান। তো এইসব
নিয়েই তারা মূলত আজকে কারওয়ান বাজার কেন্দ্রিক কথা বলছেন। এখানকার তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই যে ঢাকা 12 আসনের যে কয়টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড কেন্দ্রিক যে হানাহানি বিদ্বেষ এগুলো কিছুই থাকবে না, সব কিছু তাদের নিয়ন্ত্রণে তারা রাখতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ। নাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজধানীর কারওয়ান বাজার থেকে জানছিলাম জামায়াতের নির্বাচনী জনসভার খবর। রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সকাল 8টায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াত ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এর আগে জামায়াত আমিরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার দেখা করেন। ইইউ এবং জামায়াত বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আগামীতে একই সাথে কাজ করার কথা জানায় ইইউ। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াত সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে উপজেলা সদরে। সকাল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এদিকে ময়মনসিংহ মেডিকেলে নিহতের ময়নাতদন্তের পর মরদেহ নেওয়া হবে নিজ বাড়ি শ্রীবর্দী উপজেলা গড় জরিপা ইউনিয়নের চাউলিয়ায়। পরে সেখানে জানাজা দাফন সম্পন্ন হবে। এর আগে গতকাল ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের অন্তত 30 জন কর্মী সমর্থক আহত হন। শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শ্রীপুর জেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। আলোচিত বরগুনার 2টি আসনে এবার নতুন করে ভোটার হিসাব নিকেশ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিএনপির দীর্ঘদিনের দুর্গ বরগুনা 2 আসনে জামায়াতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন স্থানীয়রা। তবে এক আসনে জামায়াত জোটের প্রার্থী হওয়ায় অনেকটাই স্বস্তিতে বিএনপি প্রার্থী। সন্ত্রাস মাদকের বিরুদ্ধে একাত্তা এলাকাবাসী চাইছেন পরিবর্তিত শান্ত বরগুনা। সোহেল হাফিজকে সঙ্গে নিয়ে রাজু আহমেদের রুবেলের তোলা ছবিতে নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ম্যানগ্রোভ বন ও নদী বেষ্টিত বরগুনা জেলা। 8 লাখের বেশি ভোটারের মধ্যে নারীর সংখ্যাই বেশি। মাছ ধরার ওপর নির্ভরশীল অনেক মানুষ নৌযানে ভোর থেকে ভাসতে থাকেন নদীতে। চরাঞ্চলের সংগ্রামী এই মানুষগুলো অনেকে আবার কৃষির উপর নির্ভরশীল। ধান রোপণ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত নিরন্তর সংগ্রাম চলে তাদের। শান্তই জনপদে 2020 সালের মাদক আর সাম্রাজ্য বিস্তারের বলি আলোচিত মিন্নির স্বামী রিফাতের ঘটনা নাড়া দিয়েছিল পুরো বরগুনাকে। নির্বাচনের পর সে ঘটনার আর পুনরাবৃত্তি চান না তরুণ ভোটাররা। তাদের দাবি, মাদক আর সন্ত্রাসের ছায়া যেন আর বিস্তৃত না হয়। সত্যের যে বাংলাদেশ, সকল সুবিচারের বাংলাদেশ চাইব, যেন এই ভোট সম অধিকারের ভোট হয়। সৎ, যোগ্য এবং যে ইনসাফের জন্য কাজ করবে আমি তাকেই ভোট দেব। বরগুনার লঞ্চ দুর্ঘটনায় অনেক তাজা প্রাণ ঝরেছিল কয়েক বছর আগে। নির্বিঘ্ন নৌ চলাচল নিয়েও প্রার্থীদের কাছে প্রতিশ্রুতি চান স্থানীয়রা। প্রতি স্তর থেকে যদি আমরা আওয়াজ তুলি তাহলে আমার মনে হয় যে পরিবর্তন আসবে। মাদক নির্মূল করবেন, উন্নয়ন করবেন, সন্ত্রাস দমন করবেন। তো নির্বাচনের পরে দেখা যায় যে তারা নির্বাচিত হয়ে আর সেই কথা রাখেন না। বরগুনা 1 আসনটি আমতলী, তালতলী ও বরগুনা সদর নিয়ে অবস্থিত। এখানে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, তার বিপরীতে ইসলামী আন্দোলনের প্রার্থী অলিউল্লাহ আর 11 দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী জাহাঙ্গীর হোসাইন। বরগুনা 2 আসনে বেতাগী
বামনা ও পাথরঘাটায় বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির বিরুদ্ধে জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ প্রতিদ্বন্দ্বিতায় আছেন। বিএনপি প্রার্থী ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন ভোটারদের মন জয়ে। সকল এমপিরা স্বাধীনতার পর সবাই যে পরিমাণ লোকের কাজ দিয়েছে, আমি একই কাছে বেশি কাজ দিয়ে থাকি, চাকরি দিয়ে থাকি, তাহলে আমারে ভোট দেবেন না। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। আমার প্রশ্ন সোনাকাটাবাসীদের কাছে, আপনারা কি সেই উন্নয়নের অংশীদার হতে চান? বরগুনা ২ আসনেও জামায়াতের প্রার্থীও পিছিয়ে নেই প্রচারণায়। যে আপনারা সত্যিকার ভাবে বেতাগির স্বার্থ, মোকামিয়ার স্বার্থ, কাজিরাবাদের স্বার্থ চান। আধুনিক বরগুনা গড়তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আলোচিত বরগুনা এলাকায় সন্ত্রাস এবং মাদকের থাবা থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। আগামীর দিনগুলোতে অতীতের মতো সন্ত্রাস এবং মাদকের কারণে কোনো নিরীহ প্রাণ যেন ঝরে যেতে না হয়, সেদিকেও দৃষ্টি রাখার কথা প্রার্থীদের তারা বলছেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বরগুনা। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী জনসভা চলছে। সেখানে এই মুহূর্তে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপরে এসে ছু মারে। এখানে আমি আস্তে আস্তে শুনছিলাম একজন বক্তা বলছিলেন, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। সে যা পায় রাজধানী ঢাকায় আসতে আসতে এটা 3 গুণ 4 গুণ হয়ে যায় মূল্য। কিন্তু ওই কৃষক, প্রান্তিক চাষি, তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার 2টো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আর একটি হচ্ছে চাঁদাবাজ। এই 2টার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, পরিবহন মালিকরা তেমন অতিষ্ঠ ঘাটে ঘাটে ছাদার কবলে পড়ে। আবার ব্যবসায়ীরা যারা আছেন, এত চাঁদা প্রান্তিক চাষের সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে যে তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান, ক্রেতাদের মুখের দিকে তাকাইয়া তারাও কষ্ট পান। কারণ সাধারণ জনগণ বড় কষ্টে। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাবল হতে পারে, 4 গুণ হয় কিভাবে, তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে সকলেই ক্ষতিগ্রস্ত, কৃষক ক্ষতিগ্রস্ত, পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত, আবার ব্যবসায়ীরা যারা আছেন, এত চাঁদা প্রান্তিক চাষির সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে যে তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান, ক্রেতাদের মুখের দিকে তাকাইয়া তারাও কষ্ট পান। কারণ সাধারণ জনগণ বড় কষ্টে। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষ সারা বাংলাদেশে অতিষ্ঠ নির্যাতিত মজলুম ব্যবসায়ীদেরকে আমরা বলি, কারওয়ান বাজারের মতো আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তবে আমরা কথা দিচ্ছি, এখন সরকারি প্রশাসন যন্ত্রের অবহেলা, দায়িত্ব পালনে গাফলাতির কারণে, আর হতে পারে কিছু জায়গায় হালুয়া রুটির ভাগ বাটুরার কারণে এই যে চাঁদা হয়, আমরা আশাবাদী বাংলাদেশের মুক্তিকামী মজলুম জনগণের ইনশাআল্লাহ আমানত এবং ভোটে আগামী 12 তারিখ আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী 11 ঐক্যজোটের প্রার্থীদের কারওয়ান বাজারের মতো আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। কারো মুখের দিকে তাকাবো না। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর, দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদার কবল থেকে মুক্ত করার স্বার্থে। মুসিবতে পড়েছি, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না।
এটা কোন কথা? তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। চাঁদাবাজির সাথে রাজনীতির সম্পর্ক কি? এটি তো দুর্বৃত্তপনা। রাজনীতি হচ্ছে নীতির রাজা, যে মানুষকে সম্মান দিবে, নিরাপত্তা দেবে, যা মানুষের হাতে কাজ তুলে দেবে। এই সাথে চাঁদাবাজের কি সম্পর্ক? কিন্তু আমরা জর্জরিত এর জ্বালায়। প্রিয় জনগণ, প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, কথা দিচ্ছি, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না, এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নামবো ইনশাআল্লাহ। টি-20 বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আচরণবিধি লঙ্ঘনের 5টি অভিযোগ আনা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অভিযোগগুলোর বড় অংশ এসেছে 2023-24 মৌসুমে বার্বাডোসের বিম 10 টুর্নামেন্টে ঘটে যাওয়া কিছু ঘটনার সূত্র ধরে, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুর্নীতি বিরোধী আচরণবিধির আওতাভুক্ত। জোন্সের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা, দুর্নীতিমূলক কার্যকলাপে জড়ানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন রাখা এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে 14 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। 31 বছর বয়সী জোন্স 52টি ওয়ানডে এবং 48টি টি-20 খেলেছেন। টি-20 বিশ্বকাপে ক্রিকেট দলকে না পাঠালেও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারত যাচ্ছে বাংলাদেশ। আজ শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অঙ্গাজাই মার্মা এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন। এই চিঠি দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ঢাকায় ভারতীয় দূতাবাস সহ সংশ্লিষ্ট সকল জায়গায় প্রেরণ করা হয়েছে। 2 থেকে 14 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে এশিয়ান রাইফেল পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এর আগের আসরগুলোতে বাংলাদেশের একাধিক শুটার অংশগ্রহণ করেছেন। পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে ভারতে আসন্ন বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।